আসসালামু আলাইকুম আমার ভালোবাসার দর্শকদের, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ও আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর গল্প। সাবধান, এই গল্প শোনার আগে দরজা জানালা বন্ধ করে নাও, কারণ আজ আমি তোমাদের শোনাবো এমন এক গল্প যে গল্প শুনে মানুষ রাতে ঘুমাতে পারে না। আজকের গল্প লাশ ঘর। এটা কোনো কাল্পনিক গল্প না, এটা এক সত্যি ঘটনা, যে ঘটনা আজও মানুষের গায়ে কাঁটা দিয়ে দেয়। তো আলো নিভিয়ে ফেলো, কান খুলে রাখো আর প্রস্তুত হয়ে নাও, কারণ আজ রাতে কেউ তোমার পেছনে দাঁড়াতে পারে। আমার নাম রবিন, আমি ঢাকার বাসিন্দা। আমার বয়স আজকের তারিখে ৩২ বছর। কিন্তু আজ থেকে প্রায় ১২ বছর আগে আমি ছিলাম একজন মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমার পড়াশোনা হচ্ছিল একটা সরকারি মেডিকেল কলেজে। সেটা ছিল বরিশালের কাছাকাছি একটা ছোট শহরে। নাম ছিল শ্রীরামপুর। সেখানে আমার পড়াশোনা শুরু হয়েছিল অক্টোবর মাসে। আর তখনই প্রথমবারের মতো আমি দেখি একটা লাশ ঘর। আমি জানি অনেকেই মনে করে লাশ ঘর মানে শুধু মৃতদেহ রাখার জায়গা, কিন্তু আমি আজ তোমাদের বলবো সেই লাশ ঘরের গল্প, যে লাশ ঘরে শুধু মৃতদেহ নয়, বরং কিছু এমন জিনিস আছে যা আমার মস্তিষ্কে আজও ঘুমাতে দেয় না। লাশ ঘর কেবল মৃতদেহ নয়, সেখানে আছে অমৃত্যু, আছে অশান্তি, আছে অদৃশ্য চোখ, আর আছে এমন কিছু যা কথায় বলা যায় না। আমার প্রথম বর্ষের অ্যানাটমি ক্লাস শুরু হয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহে। প্রথম দিন আমরা সবাই উত্তেজিত, কারণ আজ প্রথমবার আমরা দেখব একটা মৃতদেহ। আমাদের প্রফেসর ছিলেন ডাক্তার আব্দুল করিম। তিনি খুবই কঠোর মানুষ, চোখে চশমা, গায়ে সব সময় একটা সাদা কোট। কথা বলেন খুব ধীরে, কিন্তু প্রতিটা শব্দে ভার থাকে। সেদিন সকাল ৮টায় আমরা সবাই জড়ো হয়েছিলাম মর্গুহের সামনে। জায়গাটা ছিল মেডিকেল কলেজের পেছনের দিকে। একটা লাল ইটের দেয়ালওয়ালা ছোট ঘর। ছাদে মস জমে গেছে। দরজায় লাল রঙের একটা বোর্ড লাগানো, মর্গুহ, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। আমাদের প্রফেসর বললেন, আজ থেকে তোমরা ডাক্তার হওয়ার পথে এক বড় পদক্ষেপ নিচ্ছ। মৃত্যুকে ভয় পেলে তুমি কখনো ডাক্তার হতে পারবে না। তারপর তিনি চাবি দিয়ে দরজা খুললেন। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা, ভেজা গন্ধ নাকে আসলো। মাথা ঘুরে গেল আমার। ঘরটা অন্ধকার, শুধু মাঝখানে একটা ফ্লোরোসেন্ট লাইট ঝিকঝিক করছে। ঘরের মাঝখানে একটা ধাতব টেবিল, তার উপর একটা সাদা চাদর দিয়ে ঢাকা কিছু। প্রফেসর বললেন, এটা তোমাদের প্রথম প্রজাত। তার নাম ছিল রহিম, ৬৫ বছর। হৃদরোগে মারা গেছে। তার দেহ দান করেছিল মেডিকেল শিক্ষার জন্য। আমি কাঁপছিলাম, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমার পাশে দাঁড়িয়ে ছিল আমার বন্ধু সাকিব। সেও মুখ ফ্যাকাশে। চলো আস্তে আস্তে চাদর সরাই, বলল প্রফেসর। আমি হাত বাড়ালাম। চাদর সরাতেই দেখি একটা শুকনো নীলচে রঙের মানুষের মৃতদেহ। চোখ বন্ধ, মুখ শক্ত, নাক দুই পাশে ভাঁজ, হাত দুটো বুকের উপর জড়ানো। আমি পিছনে হটে গেলাম। মাথা ঘুরছে, পেটে বমি আসছে। সবাই কাছে আসো, ভয় পেজো না, চিৎকার করলেন প্রফেসর। আমরা আস্তে আস্তে কাছে এলাম। প্রফেসর কাঁচি দিয়ে মৃতদেহের জামার বোতাম খুললেন। তারপর ছুরি নিয়ে ছাতির উপর একটা লম্বা কাট দিলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু তারপরও শুনতে পেলাম ফ্লপ। শব্দটা এমন ছিল যেন কেউ একটা ভেজা কাপড় মাটিতে ছুঁড়ে মারছে। এটাই হৃৎপিণ্ড, বললেন প্রফেসর। দেখো কিভাবে এটা কাজ করে। আমি চোখ খুলে দেখলাম রক্তহীন, শুকনো একটা গোলাকার জিনিস তার হাতে। আমার গা ছমছম করে উঠল। সেদিন ক্লাস শেষ হওয়ার পর আমি সরাসরি বাথরুমে গিয়ে বমি করলাম। সাকিবও করল। আমাদের মধ্যে কেউ কথা বলল না, কিন্তু সেদিন আমি যে গন্ধটা পেলাম সেটা আজও আমার নাকে লেগে আছে। রক্ত, ফরমালিন আর কিছু এমন যা শব্দে বলা যায় না। প্রথম কয়েকদিন আমি মর্গুহে যেতে পারতাম না। রাতে ঘুমাতে গেলে সেই মৃতদেহের মুখ চোখের সামনে ভেসে উঠত। কখনো আমার মনে হতো সে চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু এক সপ্তাহ পর আমি একটু অভ্যস্ত হয়ে গেলাম।
আমি দেখলাম মরগুহে আসলে খুব শান্ত জায়গা। কোনো শব্দ নেই, কেবল ফ্রিজের গুনগুন শব্দ। কিন্তু এক রাত কিছু ঘটল। আমি রাত 10টায় লাইব্রেরিতে পড়ছিলাম। হঠাৎ মনে হলো আমার মোবাইল মরগুহে রেখে এসেছি। আমি তখন অ্যানাটমি ক্লাসে গিয়েছিলাম। মোবাইলটা টেবিলে রেখে বেরিয়ে এসেছি। রাত 10:03। ক্যাম্পাস লাইট অফ। আমি টর্চ জ্বালিয়ে মরগুহের দিকে হাঁটলাম। বৃষ্টি নামছিল হালকা। পা ফেলার শব্দ শুনতে পাচ্ছিলাম নিজের কানে। মরগুহের দরজা খুলে দেখি আমার মোবাইল টেবিলে নেই। আমি ভাবলাম হয়তো কেউ তুলে নিয়েছে। কিন্তু তখন মনে হলো ভিতরে কি কারো শ্বাস প্রশ্বাসের শব্দ আসছে। আমি টর্চের আলো ঘোরালাম। টেবিলে কেউ নেই, কিন্তু ফ্রিজগুলোর দিকে তাকালে মনে হলো একটা ফ্রিজের দরজা খোলা আছে। আমি এগিয়ে গেলাম। ফ্রিজের ভিতরে একটা লাশ রাখা, মুখ ঢাকা, কিন্তু তার এক হাত বাইরে ঝুলছে। আমি ভয় পেয়ে পিছনে হটলাম। তখনই শুনলাম টুকটুক টুকটুক। কি এটা? কে টেবিলে আঙুল দিয়ে টোকা দিচ্ছে? আমি তাকালাম, টেবিলে কেউ নেই, কিন্তু শব্দ আসছে ঠিক টেবিলের কাছ থেকে। হঠাৎ ফ্রিজের ভিতর থেকে একটা শব্দ এলো, হু হু হু, যেন কেউ শ্বাস নিচ্ছে। আমি ছুটে বেরিয়ে এলাম। রাতের বৃষ্টির মধ্যে দৌড়ে হোস্টেলে চলে এলাম। সারা রাত ঘুমাইনি। পরের দিন জানলাম আমার মোবাইল প্রফেসর তুলে রেখেছেন। কিন্তু ফ্রিজের দরজা খোলা ছিল কেন? আর সেই শব্দ কেউ বিশ্বাস করল না। এক সপ্তাহ পর আমরা আরেকটা লাশ পেলাম। এবারের লাশটা ছিল এক তরুণী। নাম ছিল মুনা, 22 বছর। রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু তার মুখে ছিল একটা অদ্ভুত হাসি। আমি প্রথমবার এমন মৃতদেহ দেখলাম। মুখে হাসি, যেন মারা যাওয়ার সময় সে কিছু জানত। আমরা তার দেহ পরীক্ষা করছিলাম। প্রফেসর বললেন, দেখো মস্তিষ্কের ক্ষতি কতটুকু। আমি তার মাথার চামড়া সরাচ্ছিলাম। হঠাৎ তার চোখ খুলে গেল। আমি চিৎকার করে উঠলাম। সবাই থমকে গেল। প্রফেসর বললেন, এটা মাসকুলার রিফ্লেক্স। মৃত্যুর পর মাংসপেশি কিছুক্ষণ কাজ করে, কিন্তু আমি দেখেছি তার চোখ আমার দিকে তাকিয়েছিল, আর তার ঠোঁট নড়েছিল, যেন কিছু বলতে চাইছে। সেদিন রাতে আমি স্বপ্ন দেখলাম মুনা আমার হোস্টেল রুমে ঢুকেছে, হাসছে, আমার কানে ফিস করে বলছে, তুমি আমাকে দেখেছ, তুমি আমার গল্প শুনবে। আমি চিৎকার করে ঘুম থেকে উঠলাম। একদিন আমি দেখলাম মরগুহের পেছনে একটা ছোট দরজা আছে। সেটা সবসময় তালাবদ্ধ। আমি প্রফেসরকে জিজ্ঞেস করলাম, স্যার ওই ঘরে কি আছে? তিনি গম্ভীর হয়ে বললেন, ওখানে যেতে নিষেধ। ওটা পুরনো লাশ ঘর, ব্যবহার হয় না। কিন্তু আমি কৌতূহলী মানুষ। এক রাত আমি চাবি চুরি করলাম প্রফেসরের টেবিল থেকে। রাত 12টা। আমি টর্চ নিয়ে মরগুহে ঢুকলাম। দরজার তালা খুললাম। ভিতরে ঢুকতেই আমার শরীর কাঁপতে শুরু করল। ঘরটা ছিল অবহেলিত। মাটিতে ধুলো, দেয়ালে ছত্রাক। মাঝখানে একটা পুরনো টেবিল, তার উপর কয়েকটা ফাইল আর একটা ডায়েরি। আমি ডায়েরিটা খুললাম। তারিখ 1987। পাতায় লেখা, আজ 3য় রাত। আমি জানি সে এখনও এখানে আছে। সে ঘুমায় না। সে আমাকে দেখে। আমি তার শ্বাস শুনি। আমি তার হাত পেছনে লাগতে পাই। কিন্তু কেউ বিশ্বাস করে না। আমি ডাক্তার, আমাকে পাগল বলে, কিন্তু সে আছে। সে আমার পিছনে দাঁড়িয়ে আছে। পরের পাতায় আমি তাকে দেখেছি। সে নগ্ন, তার চোখ নেই, কিন্তু সে আমাকে দেখে। সে আমার নাম ধরে ডাকে। আমি পালাতে চাই, কিন্তু দরজা বন্ধ। সে আমার গলা চেপে ধরেছে। আমি মরছি, আমি মরছি। ডায়েরির শেষ পাতায় রক্তের দাগ আর লেখা, সে আমাকে খেয়ে ফেলেছে। আমি ডায়েরি ফেলে দিলাম। পিছন থেকে শব্দ শুনলাম, হু হু হু। আমি দরজার দিকে দৌড়ালাম, কিন্তু দরজা বন্ধ। তালা নেই, কিন্তু দরজা নড়ছে না।
পিছনে ঘুরে তাকালাম, টেবিলের পাশে দাঁড়িয়ে আছে একটা মানুষ। নগ্ন, চোখ নেই, মুখ কালো, হাত দুটো আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করে উঠলাম, সাহায্য চাইলাম। হঠাৎ দরজা খুলে গেল। আমি বেরিয়ে এলাম। রাতের বৃষ্টিতে দৌড়ে হোস্টেলে চলে এলাম। পরের দিন ডায়েরিটা আর পাইনি। প্রফেসর বললেন, ওই ঘরে কিছু নেই। তুমি স্বপ্ন দেখেছ, কিন্তু আমি জানি আমি স্বপ্ন দেখিনি। মুনার লাশ ফ্রিজে রাখা হয়েছিল, কিন্তু এক রাত তার লাশ নেই। আমি প্রফেসরকে জানালাম। তিনি খুঁজে দেখলেন ফ্রিজ খালি। কিন্তু পরের দিন সকালে মুনার লাশ আবার ফ্রিজে পাওয়া গেল। কিন্তু এবার তার হাতে আমার মোবাইল ছিল। আমি ভয়ে কাঁপছিলাম। রাতে আমি আবার স্বপ্ন দেখলাম। মুনা আমার রুমে ঢুকেছে, বলছে, আমি তোমাকে বাঁচাতে এসেছি। তুমি ওই ঘরে গিয়েছ, তুমি তাকে দেখেছ, সে তোমাকে মারবে, তুমি পালাও। আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন মারা গেলে? সে বলল, আমাকে হত্যা করা হয়েছিল। আমার শরীর দান করার অনুমতি ছিল না, কিন্তু তারা আমাকে এখানে নিয়ে এসেছে। আমার আত্মা আটকা পড়েছে। আর সেই যে অন্ধ মানুষটা, সে হলো প্রথম যে এখানে মারা গেছিল। সে কাউকে ছাড়ে না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি চাও? সে বলল, তুমি আমার দেহ পুড়িয়ে দাও, তুমি আমার আত্মাকে মুক্তি দাও। আমি গবেষণা শুরু করলাম। পুরনো রেকর্ড খুঁজলাম। জানলাম 1987 সালে এক ডাক্তার মরগুহে নিজের হাতে নিজেকে ফাঁসি দিয়েছিলেন। তার নাম ছিল ডাক্তার আহসান। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বিশ্বাস করতেন মৃতদেহগুলো রাতে নাচে। তিনি রাতে মরগুহে পাহারা দিতেন। এক রাত তিনি লিখেছিলেন, আমি তাদের দেখেছি, তারা নাচছে, তাদের চোখ নেই, তারা আমাকে ডাকছে, আমি তাদের সাথে যাব। পরের দিন তাকে ফ্রিজের ভিতর মৃত অবস্থায় পাওয়া যায়। তার চোখ ছিল না। তারপর থেকে মরগুহে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কেউ কেউ বলে ডাক্তার আহসানের আত্মা সেখানে আটকা পড়েছে। সে নিজেকে মৃত মনে করে না। সে মনে করে সে এখনো ডাক্তার, আর সে মৃতদেহগুলোকে পাহারা দেয়। কিন্তু সে যাকেই দেখে তাকে মারে, কারণ সে মনে করে সবাই মৃত, আর মৃতদেহ যদি নড়ে তাহলে তা অশুভ। আমি মুনার পরিবারের সাথে যোগাযোগ করলাম। তারা জানতো না যে মুনার দেহ এখানে। আমি তাদের সব বললাম। তারা মুনার দেহ ফিরে পেতে চাইল। আমি প্রফেসরকে বললাম। তিনি রাজি হলেন না। তখন আমি রাতে একা মরগুহে গেলাম। মুনার লাশ বের করলাম। একটা ছোট চুলায় তাকে পুড়িয়ে দিলাম। হঠাৎ বাতাস থমকে গেল। আমি শুনলাম, ধন্যবাদ। আমি ফিরে তাকালাম, মুনা দাঁড়িয়ে আছে, হাসছে। তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি জানতাম আমি বাঁচব না। ডাক্তার আহসান আমাকে মারবে। আমি মরগুহে ফিরে গেলাম। সেই পুরনো ঘরে ঢুকলাম। আমি বললাম, ডাক্তার স্যার, আমি আপনাকে বুঝতে পেরেছি। আপনি ভুল করেননি, কিন্তু আপনি মারা গেছেন। আপনার আত্মা আটকা পড়েছে। হঠাৎ ঘরের কোণে একটা ছায়া দাঁড়াল। নগ্ন, চোখ নেই, হাতে একটা ছুরি। সে বলল, তুমি মৃত, তুমি নড়ছ, তুমি অশুভ। আমি বললাম, না স্যার, আমি জীবিত। আপনি মৃত, আপনি চলে যান। সে আমার দিকে এগিয়ে এলো। আমি চিৎকার করলাম, আমি আপনাকে মুক্তি দিচ্ছি, আপনার আত্মা শান্তি পাক। হঠাৎ সে থমকে গেল। তার মাথা নিচু হল। সে বলল, আমি ক্লান্ত, আমি চলে যাব। তারপর সে মিলিয়ে গেল। পরের দিন মরগুহ বন্ধ করে দেওয়া হলো, কারণ এক টেকনিশিয়ান রাতে মরগুহে ঢুকে মারা যায়। তার চোখ ছিল না। পুলিশ ঘটনার তদন্ত করে, কিন্তু কোনো প্রমাণ পায় না। আমি মেডিকেল কলেজ ছেড়ে দিলাম। আমার মানসিক অবস্থা খারাপ হয়ে গেল। আজ আমি একটা গল্পের চ্যানেল চালাই, কারণ আমি জানি কিছু গল্প কেবল শোনার নয়, কিছু গল্প মানুষকে সতর্ক করার জন্য। আমি আজ রাতে আবার মরগুহের কাছাকাছি গেলাম। ঘরটা ভাঙা, দরজা ঝুলছে। ভিতরে ঢুকে দেখি সেই পুরনো টেবিলে আমার মোবাইল রাখা।
আর উপরে লেখা, তুমি ফিরে এসেছ। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি পিছনে ফিরে তাকালাম। দরজার কাছে দাঁড়িয়ে আছে মুনা, আর তার পাশে ডাক্তার আহসান। মুনা হাসল, বলল, তুমি বাঁচবে না, কিন্তু তোমার গল্প বাঁচবে। আমি চিৎকার করে উঠলাম। এটা ছিল আমার গল্প, লাশঘর। এটা কোনো কাল্পনিক গল্প না, এটা আমার জীবনের সত্যি ঘটনা। আজও আমি রাতে ঘুমাতে পারি না। আমার মোবাইলে রাতে অজানা নাম্বার থেকে কল আসে, আর কেউ কথা বলে না, শুধু শ্বাসের শব্দ শুনি। যদি তুমি এই গল্প শুনে ভয় পেয়ে থাকো, তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি আসব আরও ভয়ঙ্কর গল্প নিয়ে। আর হ্যাঁ, আজ রাতে যদি তুমি শুনতে পাও কেউ তোমার নাম ধরে ডাকছে, তাহলে ঘুরে তাকিও না, কারণ সে তোমার পিছনে দাঁড়িয়ে আছে।